মধ্যবিত্ত বাঙালি সংস্কৃতি, তো সেখানে সংস্কৃতির মধ্যবিত্ততা নিয়েও কথা বলবো, আবার বাঙালি সংস্কৃতির মধ্যে যে মধ্যবিত্ত চেতনা সেটা নিয়েও কথা বলবো। আমি শীর্ষেন্দুদা রয়েছেন একদম ডান দিকে, শীর্ষেন্দুদাকে দিয়ে শুরু করি। শীর্ষেন্দুদা, আপনি যাও পাখি উপন্যাসের একদম গোড়ার লাইন লিখেছিলেন যে সোমেন জানে যে প্রেমের মূলে থাকে ভিটামিন। তো আমরাও জানি যে আপনার সমগ্র সাহিত্যকর্মের মূলে কিন্তু রয়েছে মধ্যবিত্ত। ওই সোমেনের মতোই একটা মানুষ, যে মানুষটা কলকাতা থেকে একটু পালাতে চায়, একটা একটু দূরে একটা সাধারণ চাকরি চায়, যার জীবনের একটা মূল জায়গা হচ্ছে যে ছোট ছোট কিছু সুখ আর খুব মহৎ বা বড় একটা ভাবনা। এই যে মহত্বকে বারবার ছুঁতে চাওয়ার চেষ্টা মধ্যবিত্তের, আপনার সাহিত্যে মানে সেই বোধটা আপনার কি করে এলো বা কিভাবে মিশে গেল আপনার লেখার সঙ্গে? প্রথমেই সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। প্রথম কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে মধ্যবিত্ত এই কথাটা একটু অ্যাম্বিগুয়াস। তার কারণ হচ্ছে বিত্ত শব্দটাই গণ্ডগোলটা পাকিয়েছে। আমি যখন আমার কর্মজীবন শুরু করি তখন আমার রোজগার একজন কলের মিস্ত্রির চেয়েও কম, কিন্তু কলের মিস্ত্রিকে মধ্যবিত্ত বলা যাবে না, আমাকে যাবে, কিন্তু বিত্তের দিক থেকে সে আমার চেয়ে উঁচুতে। এইটি একটি দ্বন্দ্ব। মাঝে মাঝে দেখেছি যে বিত্ত দিয়ে সমাজে মানুষের অবস্থান নির্ণয় করা একটু কঠিন। তাই মধ্যবিত্ত কারা? কালচারালি হাই, ফিনান্সিয়ালি লো, এটা বলা যেতে পারে। কিন্তু কতটা লো সেটার কোনো নির্ধারিত কোনো মাত্রা নেই বা কোনো স্ট্যান্ডার্ড নেই। তো যাই হোক, শেক্সপিয়ার পড়েছে, জীবনানন্দ দাশের নাম জানে বা দু একটা কবিতা মুখস্থ বলতে পারে, সত্যজিৎ রায়ের ছবি দেখে, মৃণাল সেনের ছবি দেখে, মাছ ভাত খায়, এরকম তোরও একটা আমরা সংজ্ঞা তৈরি করতে পারি। কিন্তু আসলে মধ্যবিত্ত ঠিক নয়, মধ্য মানসিকতার লোক যারা। উচ্চবিত্তরা হয়তো তেমন বাংলা সাহিত্য পড়েন না বা পড়াশুনোর ধার ধারেন না। আবার উচ্চবিত্তদের মধ্যে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে যারা বিত্তবান আর যারা অ্যারিস্টোক্র্যাট। অ্যারিস্টোক্র্যাটরা সবসময় যে বড় লোক হবেন, পয়সাওয়ালা লোক হবেন তা নয়। তারা একটু উঁচু সমাজের বোক বটে, কিন্তু পয়সা হয়তো তেমন নেই। আর মনে আছে, উচ্চবিত্ত বাঙালি না বলে যদি বলা যায় অ্যারিস্টোক্র্যাট, অভিজাত পরিবারের কথা বাংলা সাহিত্যে কেউ তেমনভাবে আসেনি, কেউই তেমন লেখেনি। এমনকি রবীন্দ্রনাথ নিজে, তিনিও একটু জমিদার পরিবারের মানুষ ছিলেন, কিন্তু ওই পরিবারের অনুপুঙ্খ বিবরণ তার লেখে আমরা কিন্তু পাই না। আমার মনে আছে দীপালি দত্ত রায় নামে একজন ভদ্রমহিলা দুটি উপন্যাস লিখেছিলেন, দেশ পত্রিকায় বেরিয়েছিল। তাতে আমরা পেলাম প্রথম যে অ্যারিস্টোক্র্যাট যারা, অর্থাৎ যারা হয়তো ভালো মাইনে পান কিন্তু খরচ অনেক বেশি, পার্টি দিতে হয় মাঝে মাঝে, ফলে তারা সামাল দিতে পারছেন না ব্যয়ের সঙ্গে আয়। এই পরিবারগুলোকে আমরা আগে চিনতাম না। এই পরিবারগুলোকে উনি চেনালেন, কারণ উনি সেই পরিবারে বিলং করতেন। তাই সমাজের খুব সুস্পষ্ট বিভাজন করা খুব মুশকিল। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, বিত্ত দিয়ে এই ভাগাভাগিটা করা যায় না।
আর এই যে বাংলা সাহিত্যের কথা আমাদের অরিন্দ্র বলল, সেই সাহিত্যের উপভোক্তা হচ্ছে সেই মধ্যবিত্তই, যাদের আমরা মধ্যবিত্ত বলে জানি, অর্থাৎ মধ্যবিত্ত মানসিকতার মানুষ যারা, তারাই লেখেন, তারাই পড়েন, অব দি মধ্যবিত্ত, ফর দি মধ্যবিত্ত, বাই দি মধ্যবিত্ত। এই বাংলা সাহিত্যের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তার নিচেরা যারা আছে তারা পড়ে না, আর উঁচুতে যারা আছে তারাও পড়ে না। ফলে এইখানে আমাদের অবস্থান, আমরা মধ্যবিত্ত লিখছি, মধ্যবিত্তরা পড়ছে, মধ্যবিত্তের জন্য লেখা হচ্ছে। একটু আগে যেটা অরিন্দ্র আমাকে প্রশ্ন করেছিল, সোমেন, এই সোমেনকে নিয়ে অনেক কথা আছে, কিন্তু সেই বিবরণে আমি যেতে পারি না। তার কারণ হচ্ছে যে লেখক, তার সঙ্গে তার লেখার ডিটাচমেন্ট থাকে না, ফলে সে ঠিক ঠিক বিচার করতে পারে না তার লেখাটা কেমন। সেই জন্য এর বিচার আমি করব না, কিন্তু এটা ঠিকই যে কি করে আমার মাথায় এলো। মাথাটা আমার বটে, কিন্তু সবিনয় স্বীকার করতে হয় যে এটা আমার কন্ট্রোলে নেই। মাথাটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। বেশিরভাগ মানুষই কিন্তু পারে না। মনের মধ্যে অনেক রকম এলোমেলো চিন্তার স্রোত বয়ে যায়, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অনেক অস্বাভাবিক চিন্তা আসে, অনেক অস্বাভাবিক ছবি ভেসে যায় আমাদের মাথার ভেতর দিয়ে, যেগুলোকে আমরা ভয় পাই। অনেক সময় অচেনা মনে হয়, অনেক সময় মনে হয় আমি কি ভাবছি, এসব কেন আমার মাথায় এসব চিন্তা আসছে, নিজেকেই নিজে প্রশ্ন করি, ভেবে পাই না কি। অর্থাৎ আমাদের যে সাবকনশাস, সেটা খানিকটা আমাদের উপর আধিপত্য করে, যে কারণে সবসময় আমি নিজেকে চিনতে পারি না, অন্যকে চেনা তো দূরস্থান। কাজে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একটা উপরে উপরে আমরা যা দেখি তাকে অনুসরণ করে যাই, আর ভেতরে একটা মন্থন তো সব মানুষেরই চলে, একটা মন্থন চলতেই থাকে। আর সেই মন্থন থেকেই নানান ধারণা, নানা বুদবুদ উঠে আসে। আমার লেখা অন্তত সেই সব নিয়েই লেখা, যে আমাদের খানিকটা বাস্তবতা আছে, খানিকটা পড়া বাস্তবতা আছে, খানিকটা এই কঠিন ত্রিমাত্রিক জগৎকে দেখার চেষ্টা আছে। আবার দুটো জিনিসটি যে রিয়ালিটি, অর্থাৎ আমাদের চারদিকে একটা কঠোর বাস্তব, আর আমাদের মনের ভেতরে যে একটা অবচেতন চেতনা প্রবাহ চলেছে, এই দুয়ে মিলিয়ে আমরা একটা নিজস্ব বাস্তবতা তৈরি করে নিই। কোনোটাকে আমি নিছক বাস্তবতা বলতে পারবো না। এই দুটো মিলিয়ে মিশিয়ে একটা কিছু হয়, এটা কোনো রসায়ন। আমার লেখালেখির জগতে সেই জন্যই একটু হয়তো আলো আধারই থাকে। সবটা যে বুঝে লিখছি, সবটা জেনে লিখছি এমন নয়। অনেক সময় মনের বুদবুদ যা তুলে আনে সেটাই লিখে দিই। এই যেরকম একটি লাইনের কথা অরিন্দ্র বলছিল যে প্রেমের মূলেও আছে ভিটামিন, এটা আমার মাথায় এসেছিল। কি থেকে এলো, কোনো অনুপ্রেরণা ছিল কিনা তার পেছনে, সেটা আমি বলতে পারবো না, সেখানে আমি অসহায়। যাই হোক, এ নিয়ে তো আরও আলোচনা হবে, আরও কথা হবে। আমি মনে করি বিভাস আছেন, যোগেন আছেন, অনিন্দ্য নিজেও আছে। এবার আলোচনা তারা খানিকটা করুন, তারপরে আবার পরবর্তীকালে দেখা যাবে। ধন্যবাদ শীর্ষেন্দুদা। আজকে মঞ্চে যারা বসে আছেন, যে যে তিনজন মানুষ, সত্যি সত্যি তারা একটা যুগকে আলাদা করে আমাদের কাছে আর কি টেনে আনেন। এমন একটা যুগ যেখানে সত্যি ওই প্লেন লিভিং এবং হাই থিঙ্কিং সেটার একটা জায়গা ছিল। তারা খ্যাতি এবং বৈভবের অনেকটা চূড়ায় বসে থাকলেও তারা নিজেদের জীবন যাপনে কিন্তু একবারে যাকে বলে অত্যন্ত সাধারণ, অর্থাৎ এমন একটা উদাহরণ যে মানুষগুলোকে সত্যি আমরা আর পাই না। আমি যোগেনদার কাছে আসবো। যোগেনদা নিজে জমিদার পরিবারের ছেলে বলেই আমি জানি।
মানে বড় হয়েছেন, হ্যাঁ, মানে সেখান থেকে মানে আপনার বাবা মা দুজনেই শিল্পী ছিলেন। আপনি যে সময় আঁকাআঁকি আপনার একদম ছেলেবেলা থেকে সবকিছু শুরু। তো আপনি আমাদের সকলেরই গর্ব। খালি আমার বক্তব্য যে মধ্যবিত্ত মানুষ যে আপনার ছবি সংগ্রহ করে বাড়ির দেয়ালে লাগাবে এটা তো আর কেউ ভাবতে পারে না। আপনি হচ্ছেন ধরাছোঁয়ার বাইরের একজন মানুষ, হ্যাঁ? তো যোগেনদা আমাদেরই মতন মানুষ, কিন্তু যোগেনদার ছবি থাকে যাদের বাড়িতে তারা আমাদের থেকে অনেক দূরের মানুষ। আমি যোগেনদাকে বলবো যে আমি সত্যি ছবির জায়গাটা সত্যি এতটা অ্যাবস্ট্রাক্ট, এটা নিয়ে কথা বলা আমার সাজে না। আপনি একটু বলুন যে মধ্যবিত্ত চেতনা কিভাবে সত্যি সত্যি লালিত করেছে আপনার শিল্পকলাকে। আচ্ছা, প্রথমত ওই বিষয়টা নিয়ে বলি যে তার জন্য আমি দায়ী না। যারা আমি আমি খুব কষ্ট করে বড় হয়েছি, যে এখন ছবি আঁকতে পারি, এবং এটা এই পারা না পারাটা সমস্তটাই আমার আয়ত্তের বাইরে ছিল। কারণ কি করে মানুষ পারে সেটা একটা আলাদা বিষয়, বিস্ময়কর বিষয়। হ্যাঁ, আর না পারাটাও তাই। সুতরাং এই যে না পারা এবং পারার মধ্যে করতে পেরেছি, সেইটার জন্য আমি তৈরিও ছিলাম না। অ্যাকচুয়ালি কেউই তৈরি থাকে না, হতে থাকে, ওটা হতে থাকে। এবং এর পেছনে অনেক কিছু বলা যায়, অনেক রহস্যের ব্যাপার থাকে। কারণ একজন মানুষ হয়ে ওঠে, সেটা কিন্তু তার পেছনে অনেক যেমন সহজ বিষয় থাকে, আবার গভীর বিষয় থাকে তার মধ্যে। এখন আমি কোনোদিন মনে করি না যে আমার ছবি খুব দামে বিক্রি হোক বা এরকম ইচ্ছে থেকে আমি কিছু করিনি। এটা বাইরের মানুষ করেছে, যারা মার্কেটকে কন্ট্রোল করে তারা করেছে। আজকে দেবভাষা যেরকম এত সুন্দর করে আপনার প্রদর্শনী করে, সেখানে হুম আমরা প্রবেশ করতে পারি, মানে হুম সেই জায়গাটাও তারা তৈরি করছে আস্তে আস্তে করে ক্ষেত্রটা। হ্যাঁ, সেটা ওরা যেটা করে, ওরা ছোট ছোট ছবি। কিন্তু আমার আমার জানার খুব আগ্রহ, মানে আমার ধারণা এত মানুষ এসছে সবাই আপনার গুণগ্রাহী, সেটা হচ্ছে এই যে প্যারিস থেকে ফিরে এলেন, আপনি ফিরে আসার পর আপনার যে নিজস্ব একটা শৈলী তৈরি হচ্ছে, যেটা সারা জীবন ধরে মানুষ খুঁজে ফেরে, যে কোনো শিল্পী, সে গানই গাগা, লেখাই লিখুক, যাই করুক। আমি বলছি সেইটার সঙ্গে মানে আপনার চিন্তা চেতনায় কোথাও মধ্যবিত্ত কোনো সেরকম ভাবনার প্রভাব ছিল? ইনফ্যাক্ট মানে সম্পূর্ণতই একটা মধ্যবিত্ত জায়গা থেকে, মানসিকতা থেকে গড়ে উঠেছে। তার কারণ আমার মনে হয় যে সেইটা না হলে আমি এগুলো করতেই পারতাম না। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো জানো নিশ্চয়ই, তুমি দেখেছো কোথাও। আমরা ইস্ট বেঙ্গল থেকে রিফিউজি হিসেবে আসি, এবং সেই প্রাথমিক জীবনযাত্রা খুবই অসুবিধার মধ্যে গেছে। কিন্তু সেইটাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন সেই সেই অবস্থাটাকে ডিফিট মনে করিনি। বরং আমার কাছে সেইটা আজকে মনে হয় যে সেই অবস্থার মধ্যে পড়াটাই আমাকে হেল্প করেছে। সেই অবস্থার মধ্যে থাকা, আজকে যে সেই অবস্থার মধ্যে থাকার ফলে যে অভিজ্ঞতা এবং মানসিক কনফিডেন্স তৈরি হয়েছে, সেইটা আমার মনে হয় খুব বেশি কাজে লেগেছে ওই অবস্থা। কারণ আমরা যে পার্টিশনের পরে এসে পড়লাম, তারপর সেই থাকার জায়গার সমস্যা, তারপর কলোনিতে বাড়ি তৈরি করা, এই সব কিছু, এইগুলোর মধ্যে এইটাই তো লাইফের সব থেকে ইন্টারেস্টিং জায়গা, যে এইগুলো এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। এবং এই চ্যালেঞ্জটা আমার কাছে এখনো মনে হয় যে এখনো সামনে যদি চ্যালেঞ্জগুলো থাকে, সেইটাই সব থেকে আগ্রহের বিষয় আমাদের কাছে। এখন অনেক কিছু বলা যায়, কোন দিকটা বলবো জানি না। একটা প্রশ্ন করলে আমার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ, আমি ওই জায়গাটাই বলছি যে আপনার আপনার যে চিত্রকলার মানে ভঙ্গি বা শৈলী, যে জায়গাটা আপনি অ্যাচিভ করেছেন, মানে যেটার দিকে আমরা সবাই গুণমুগ্ধরা তাকিয়ে থাকি, আমি বলছি সেই জায়গাটা যদি আপনি একটুখানি বলেন। মানে একটা বিষয় হচ্ছে যে আমরা তো কলেজে গিয়ে আমরা আর্ট কলেজে আর্ট নিয়ে পড়াশোনা করেছি। সেই সময় তো আমাদের শিখিয়েছে কি করে ছবি আঁকতে হয়, যেটা আমাদের ইংরেজদের কোর্সের মধ্যে দিয়ে আমরা এসেছি। মানে বিদেশি ইংরেজরা যেভাবে আর্ট শেখাতো, ড্রয়িং করা, পোর্ট্রেট পেন্টিং করা, লাইফ স্টাডি করা, এই পর্যন্ত করে দিয়ে আমাদের ছেড়ে দিয়েছে।
তারপরে সেই টেকনিকগুলোকে আমরা পরে ইউজ করেছি, কিন্তু টেকনিক থেকে আমরা সরে গেছি। সরাটা আমার ব্যক্তিগত। আমি নিজে, আমার যখন নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তাধারা তৈরি হয়েছে, তখন যে সরে যাওয়াটা, সেই জায়গাটাতে আমার কাজের বৈশিষ্ট্যটা শুরু হয়। এবং আমি তো প্রথমে আর্ট কলেজে ছিলাম, তারপরে একসময় ডিজাইন করেছি। আমার চাকরিটা প্রথমে স্কুলের টিচার, তারপরে ডিজাইন ডিপার্টমেন্টে কাজ করি। হ্যান্ডলুম বোর্ডের ডিজাইন করতাম। তারপরে আমি বিদেশে যাই, গিয়ে বছর 2-3 থাকি। তারপরে ফিরে এসে আমার মানে এগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই, কিন্তু একটা জায়গায় আমি নির্দিষ্টভাবে ছিলাম যে ছবি মানে সৃষ্টি করার ক্ষেত্রে কিভাবে কি কাজ করব, সেইটা আমার মাথায় সবসময় চলতো। এবং সেই জায়গাটার থেকেই আমার ছবি আঁকার ক্ষেত্রে যে বিবর্তনটা ঘটেছে, যে আমি ঠিক করেছিলাম, আমি বিদেশ থেকে আসার পরে ফ্রান্সে 2 বছরের উপরে ছিলাম, যে আমি এমন কিছু করব যেটা আগে করা হয়নি। এবং তখন যে সময় আমি ফিরেছি, সেই টাইমটা হচ্ছে 1968-তে একটা মডার্ন আর্টের এসেছিল আমাদের দেশে। অর্থাৎ মডার্ন আর্ট করতে পারলে সে এগিয়ে আছে আর কি। অর্থাৎ ইউরোপিয়ান মডার্ন আর্টের যে ধারাটা, যেমন শান্তিদা বেঠাবে যেসব কাজ করতো, এরকম। তো আমরা তখন সেই অবস্থাতে আমি ভাবলাম যে এইটা সঠিক নয়, আসলে বিদেশের মডার্ন আর্টটা আমাদের করতে হবে, আর আমরা মডার্ন আর্টিস্ট হয়ে উঠবো, আধুনিক শিল্প মানে সৃষ্টিশীল কাজ করছি, সেটা তো নয়। এমন একটা কিছু হবে যেটা এর থেকে ভিন্ন। সেই সময় আমি বছরখানেক ধরে একটা লেখা লিখেছিলাম। সেই লেখাটা বই হিসেবে আনন্দবাজার থেকে বই হিসেবে বেরোচ্ছে, এখন আন্ডার প্রিন্ট আছে। তো সেই সময় আমি লিখেছিলাম যে এমন কিছু হবে যেটা বিদেশের মডার্ন আর্ট নয়, কিন্তু আমাদের জীবনের থেকে যা উঠে আসবে আর কি। এবং তৎকালীন অনেক শিল্পীরাই তখন এই মডার্ন আর্ট করতে শুরু করে, মানে তারা ইম্পর্টেন্ট হয়ে ওঠার জন্য, কিন্তু সেই গ্রুপটা আস্তে আস্তে সরে যায়। তারপরে এখন অনেক বেশি আমাদের যে শিল্পকলার জগৎটা অনেক বেশি রিচ। এখন প্রচুর ভালো ভালো শিল্পী এসছেন, যারা নিজস্ব ধারা এবং ক্রিয়েটিভ কাজের মধ্য দিয়ে শিল্পকলাকে সমৃদ্ধ করছেন। সেটা একটা বিরাট ইতিহাস তাহলে বলতে হয়, কারা কারা আছে তার মধ্যে, সেদিকে আর যাচ্ছি না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আমাদের যে ইস্ট বেঙ্গল থেকে আসা এবং তারপরের যে অভিজ্ঞতা জীবনের, এবং তার মধ্যে থেকে নিজেদের যে গড়ে ওঠার যে পর্যায়টা ছিল, এবং তার সঙ্গে একই সঙ্গে আমাদের ছোটবেলা থেকে ঢাকুরিয়াতে আমরা আছি, এখনো সেই জায়গায় আছি। তার আগে একটু এদিক ওদিকে থাকতাম, আমার কাকাও পুলিশের অফিসার ছিলেন, তার বাড়িতে কয়েক বছর কাটিয়েছিলাম। এখন সেই ঢাকুরিয়ার বাড়ির পাশাপাশি যারা ওই সময় আমাদের পাশাপাশি যা বসবাস করেছে, তারা সবাই ইস্ট বেঙ্গলের, কিন্তু তারা মধ্যবিত্ত শ্রেণীর। ওর মধ্যে এই কলোনিগুলোর অনেকগুলো গ্রুপ আছে, কোনো আছে যারা একদম গ্রাম থেকে এসছে, আবার কোনো গ্রুপ আছে যারা শহরের বা উচ্চ মধ্যবিত্ত, এবং যারা শিক্ষিত এসছে, এরকম গ্রুপ আছে। তো আমাদের কলোনিতে, অর্থাৎ শহীদনগর কলোনি যেটা এখানে কাছাকাছি এই দিকটা আছে, তাদের মধ্যে একটা উচ্চ শিক্ষার ইয়েটা ছিল, এবং সেইটাই ওখানে আমাদের ছোটবেলায় আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেছি, রবীন্দ্রনাথের জীবনের ওপর পোস্টার বানিয়েছি। তারপরে ওখানটায় সাহিত্য সভা হতো, অরুণাচল বসু ছিলেন আমাদের ওখানটায়, আপনি নাম নিশ্চয়ই জানবেন, তিনি আসতেন সাহিত্য সভায়। তো আমরা এইসব কবিতা টবিতা লেখা এইসব শুরু করেছি সেই সময় থেকে। হ্যাঁ,
বীরেন চট্টোপাধ্যায় ছিলেন। তো এইসব অবস্থা আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল ওই সময়। এখন কি কথা থেকে শুরু করেছি ভুলে যাচ্ছি। আচ্ছা, মধ্যবিত্ত চেতনা কি করে আপনার হ্যাঁ। ছবিতে, মানে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আমাদের দেশে খুব কম শিল্পী আছেন যিনি নিজের কাজ খুব সুন্দর করে প্রিজার্ভ করেছেন। তো যোগেন্দার তৈরি করাই জায়গা চারুভাষণা, সেখানে যোগেন্দার চিত্রকলার একটা ধারাবাহিক ইতিহাস কিন্তু গেলে দেখতে পাওয়া যাবে, পার্মানেন্ট এক্সিবিশন। এবং সত্যি সত্যি যে যোগেন্দা একদম স্কেচ খাতাও যে বার করেছে নতুন, সেখানেও কোন জায়গা থেকে যোগেন্দার শুরু, যোগেন্দা সেখান থেকে কি করে আস্তে আস্তে তার আঁকার ভঙ্গিটা বদলালেন, সেটা খুব ধারাবাহিক এবং সুন্দর করে বিধৃত রয়েছে। একই রকমভাবে আমি দেখেছি যোগেন্দার আঁকা যেরকম হলিউডের পোস্টারেরও কিছু কিছু নকল, আবার তারপরে সেখান থেকে ফিরে এসে, বিদেশ থেকে ফিরে এসে যোগেন্দার যে এই যে একটা বাঁক বদল, সেই জায়গাটা কিন্তু ভারী সুন্দর করে সেই প্রদর্শনীতে ধরা আছে। আমরা আবার এই ছবির জায়গাটা নিয়ে এসে কথা বলবো। বিভাসদার কাছে একবার আসি। নাটকের জায়গাটায় মানে আমি সত্যি কি প্রশ্ন করব, আমি একটু ভয় পেয়ে আজকে ফোনই করে ফেলেছিলাম বিভাসদাকে। তো মানে যেটুকু ওপর ওপর মনে হয়, মানে সে মধুসূদনের শুরু, মানে প্রথম লেখা শর্মিষ্ঠা থেকে শুরু করে লেভেল অফ থেকে শুরু করে যাই আসি না কেন, আমাদের নাটকের মধ্যে যতটা মানে পুরাণ এসছে, পৌরাণিক চরিত্ররা এসছে, যতটা বিদেশি নাটক এসেছে, আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মধ্যবিত্ত বা একদম সরাসরি যাকে বলে একদম মধ্যবিত্ত বাংলা নাটক, সে কি আমাদের ওই গ্রুপ থিয়েটার তার মধ্যে ততটা প্রভাব ফেলতে পেরেছে? প্রভাব ফেলতে পেরেছে কিনা জানি না, কিন্তু মধ্যবিত্ত ভীষণভাবে এসছে। কারণ থিয়েটার মধ্যবিত্ত ছাড়া কেউ করে না। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তার থেকে নিম্ন তারাই থিয়েটার করে। আর থিয়েটার কোনো উচ্চবিত্ত করতে দেখিনি আমি, অন্তত আমরা যে থিয়েটার করছি কিংবা আমি যখন থেকে করছি তখন থেকে আমি অন্তত দেখিনি। শম্ভুদা কিংবা উৎপলদা ইনক্লুডেড বলছি, যাই হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে মধ্যবিত্তরা ভীষণভাবে এসছে এই কারণে, কারণ আমি যে থিয়েটারটা করছি, আমি তো ওই পেশাদার থিয়েটার করিনি, তখন সুযোগও ছিল না পেশাদার থিয়েটার করিনি। আমি থাকতাম সিলেটে। সিলেটে থেকে ওই সিলেটের যে নাটকগুলো দেখতাম, বাবুরা করতেন, শহরের বাবুরা, আর তাদের উচ্চারণে সেই সিলেটি টান, হ্যাঁ, সেগুলো কীরকম বললে বোঝা যাবে, কিন্তু সেগুলো বলার দরকার নেই। যাই হোক, কিন্তু তারা করতেন, আনন্দের জন্য করতেন। তারা নানা রকম উত্তরা, কারাগার, তুমি যেটা বলছো যে ঐতিহাসিক, পৌরাণিক, ধর্মীয়, এই সমস্ত। তখন আমরা জানতাম যে নাটক 3 প্রকারের হয়। একটা হচ্ছে হিস্টোরিক্যাল, একটা হচ্ছে মিথোলজিক্যাল কিংবা মাইথোলজিক্যাল বলতাম আমরা, আর একটা হচ্ছে সোশ্যাল, সামাজিক নাটক। এখন সামাজিক নাটক যা হতো সেগুলো কিন্তু মোটামুটি দেখা যেত যে মধ্যবিত্তদের নিয়েই লেখা হতো, মধ্যবিত্তরাই তার চরিত্র হতো। তার জন্যই তার নাম হচ্ছে সামাজিক। কারণ যারা করছেন এবং যারা দেখছেন, ওই যে কি বললেন না, অফ দ্য পিপল বাই দ্য পিপল, কি বললেন, অফ দ্য মধ্যবিত্ত বাই দ্য মধ্যবিত্ত ফর দ্য মধ্যবিত্ত। আমাদের থিয়েটার মধ্যবিত্তরাই দেখে, মধ্যবিত্তরাই করে, এবং মধ্যবিত্তেরই থিয়েটার ওটা। সুতরাং মধ্যবিত্ত একেবারে ছড়িয়ে আছে, মম করছে। তো সেইখানে আমরা দেখতাম যে ওই কিছু কিছু ঠাকুর দেখতাম, নাটক টাটক হচ্ছে কলকাতায়, খুব বড় বড় নাটক হচ্ছে, উত্তরা, কারাগার, এই সমস্ত, কর্ণার্জুন, এইগুলো হচ্ছে, ওখানে বাবুরাও সেগুলো করতেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ছে যে তখন সিলেট থেকে মামাবাড়ি বিডেন স্ট্রিটে ছিল মামাবাড়ি, সেখানে বেড়াতে এসেছিলাম আমরা। সেখানে আমি একটা নাটক দেখেছিলাম, তখন আমার মামা দেখিয়েছিলেন, সেটা হচ্ছে গৈরিক পতাকা। এই প্রথম একটা প্রফেশনাল থিয়েটারের নাটক দেখলাম, তখন আমার বয়স কত, 8-9 বছর বয়স হবে। তখন একটা নাটক দেখলাম যে ওই রকম আড়ম্বর সহকারে দুর্গ প্রাকার রয়েছে, কামান দিয়ে গোলা আসছে, দুর্গ প্রাকার ভেঙে পড়ে যাচ্ছে, থিয়েটারে যে এটা সম্ভব, মানে দেখেই অবাক হয়েছিলাম। তারপরে ওইখানে তখন হলো কি, কলকাতায় তখন রশিদ আলী দিবস পালিত হচ্ছে। রশিদ আলী দিবস, সেই আইএনএ রেতার বিচার নিয়ে সেই হয়েছিল না, মামলা টামলা হয়েছিল, তারপরে সেই শহীদ হয়েছিল
সেইটা নিয়ে ইয়ে হচ্ছে, আন্দোলন চলছে। পুলিশ তাড়া করছে জনগণকে, জনগণ পালিয়ে বেড়াচ্ছে, আবার এসে ঢিল মারছে তারা পুলিশের গায়ে, ইত্যাদি অনেক রকম কিছু হচ্ছে। এইটা আমরা তো এসেছিলাম বেড়াতে, বাবাও দেখেছেন। তো সিলেটে গিয়ে বাবা ওইটা নাট্যরূপ দিলেন। বাবা নাট্যরূপ দিলেন। আইপিটি এর লোকেরা, বাবা যদিও কংগ্রেসই করতেন, আইপিটি এর লোকেরা তখন এইরকম আকচাকচি ছিল না, আইপিটি এর লোকেরা অভিনয় করলেন, হেমাঙ্গ বিশ্বাস গান লিখলেন, সুর দিলেন হেমাঙ্গদা। তারপরে সেইটা হলো, তখন দেখলাম যে ওই রকম নাটকও হয়, আবার এরকম নাটকও হয়। একেবারে মানে দেখা জিনিস, যেটা দেখেছি কলকাতার রাস্তায় সাধারণ মানুষ পুলিশের সঙ্গে লড়াই করছে, সেটাও হয়। শুধু তখন থেকে ওই বোধটা তৈরি হয়েছে অন্তত, যে থিয়েটার মানেই শুধু কর্ণার্জুন উত্তরা নয়, সিরাজউদ্দৌলা নয়, সব রকমই হতে পারে, যে কোনো রকমই হতে পারে। এবং মধ্যবিত্ত হয় এই কারণে, কারণ যারা থিয়েটার করতে আসছে, প্রফেশনাল থিয়েটারের বাইরে যারা করতে এসছে, শম্ভুদারা যখন নাটক শুরু করেন, শম্ভুদা এবং উৎপলদা, এরা আইপিটিএতেও ছিলেন ওরা, এবং একই সঙ্গে নয়, একই সময়ে ওরা আইপিটিএ ছেড়ে বেরিয়ে এসে নিজেরা থিয়েটার করতে শুরু করেন, নিজেরা গ্রুপ করে। তার নাম আমি দিয়েছি গ্রুপ থিয়েটার বলে, শম্ভুদা নাম দিয়েছিলেন নবনাট্য, উৎপলদা বললেন নবনাট্য গ্রুপ থিয়েটার এসব কোনো মানেই হয় না, এগুলো ফালতু নাম। উৎপলদা আবার উড়িয়ে দেন এগুলো। কিন্তু আমি বলি যে ওটা হচ্ছে গোষ্ঠীভিত্তিক পরিচালক কেন্দ্রিক নাটক। গোষ্ঠীভিত্তিক, একটা গোষ্ঠী থাকে, লাইক মাইন্ডেড অনেক লোক থাকে, তারা মিলে একটা নাটক করবে, ঠিক করে কি ধরনের নাটক করবে, কি ভাবনা চিন্তা থেকে নাটক করবে, কেন নাটক করবে, কাদের জন্যে নাটক করবে, কোন বিষয়ে নাটক করবে, সব বিষয় ভেবে চিনতে করা। খালি নাটক করবো বলে নাটক করা নয়। হ্যাঁ, সেইটা মানে শম্ভুদা এবং উৎপলদা, তারা দুজনে তাদের নাটকের আদর্শ, বিশ্বাস কিংবা পদ্ধতি সব কিছুই আলাদা, কিন্তু গ্রুপ হিসেবে থিয়েটার কি করে করতে হয়, তার যে পদ্ধতি, তার যে ডিসিপ্লিন, তার যে পরিকাঠামো, কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে কোন ডিসিপ্লিনের মধ্যে দিয়ে, সেইগুলো কিন্তু তারা প্রণয়ন করেছিলেন। তারা আবার করেছিলেন যেটা 1898-এ যেটা মস্কো আর্ট থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত রাশিয়া, মস্কোতে, তার যে ম্যানিফেস্টো ছিল, নেমিরোভিচ দানচেঙ্কো এবং কনস্টান্তিন স্তানিস্লাভস্কি, সেইটা ফলো করে ওরা করতেন যে বাজে থিয়েটার নয়, বস্তা পচা থিয়েটার নয়, কোনো মানে মূল্যবোধহীন কোনো আজগুবি কাহিনী নিয়ে থিয়েটার নয়, যেটার মধ্যে বাস্তবকে, বাস্তব মানে শুধুমাত্র আজ যা ঘটছে সেটা নয়, বাস্তবতাটা মনের বাস্তবতা হতে পারে, বিশ্বাসের বাস্তবতা হতে পারে, ভবিষ্যতের বাস্তবতা হতে পারে, সেইটা তুলে ধরাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেটা শিল্পসম্মতভাবে তুলে ধরাই হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ তখন যা প্রফেশনাল থিয়েটারে হচ্ছিল সেটা শিল্পসম্মতভাবে হচ্ছিল না। নানা রকম বাবুরা নানা রকমভাবে অভিনয় করতেন, অ্যাক্টর ম্যানেজারের হাতে স্টেজের দায়িত্ব ছিল, তাদের ব্যবসা চালাতে গিয়ে নানা রকম নিজের ইচ্ছার বিরুদ্ধে হয়তো শিশিরবাবুকে যেরকম করতে হয়েছে, ওর মতো বিদ্বান মানুষ করতে বাধ্য হয়েছেন, ওই মঞ্চ চালাতে গিয়ে অনেক আজে বাজে নাটকও করতে হয়েছে ওকে, এবং সে তার ইতিহাস অন্য। কিন্তু আমাদের থিয়েটারটা এইটা, সুতরাং আমাদের থিয়েটারে মধ্যবিত্ত আসবে, নিম্নবিত্ত আসবে, কৃষক আসবে, শ্রমিক আসবে, সাধারণ মানুষ আসবে, এবং অন্য মানুষরাও আসবে। মানে সমাজ তো শুধু এদের নিয়েই নয়, সমাজ তো আরও অনেক মানুষকে নিয়ে, পুরো সমাজটাই উঠে আসবে আমাদের থিয়েটারে। এটা ডিপেন্ড করছে যে কী নাটক করছি, কী নাটক করব, কী নাটক করতে চাই, তার উপরে। এইটাই হচ্ছে কথা। আজকে থেকে আমাদের ভোট পুজো শুরু হয়ে গিয়েছে, আপনারা জানেন সবাই। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় থিয়েটার ওয়ার্কশপের করা একটি নাটক, নরক গুলজারে বিভাসদার নিজের গলায় গান, কথা বলো না, কেউ শব্দ করো না, গানটা আমি না, পরিচালনাটা আপনি করেছেন। পরিচালনা ওই নাটকটাতেই আমি পাঠ করিনি, কোনো অভিনয় করিনি, ওটা করেছিল রাম মুখোপাধ্যায়, গানটা গেয়েছিল রাম মুখোপাধ্যায়, গানটা গিয়েছিল। ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। তো আমার মনে হয় যে এখনো হয়তো মানে এই মধ্যবিত্ত চালচিত্রেও গানটা ভীষণভাবে প্রাসঙ্গিক। সঞ্চারী ওর শুরুর বক্তৃতা একটা খুব সুন্দর কথা বলেছে, যে মধ্যবিত্তের একটা অদৃশ্য ছাঁকনি থাকে, সেই ছাঁকনির মধ্যে কি থাকে, এক্ষুনি বিভাসদার কথা সূত্র ধরে বলছি,
তার মধ্যে না আমাদের মূল্যবোধগুলো পড়ে থাকে। তো যে ভ্যালু সিস্টেমের ওপর আমরা বেঁচে আছি, সারাক্ষণ আমরা ঠিক করছি না ভুল করছি, মধ্যবিত্তের 2-3টে মাপকাঠি আছে, সারাক্ষণ সেইটা নিয়ে সেগুলো তাদের মাথার মধ্যে টিক টিক করে চলে। সেই জায়গাগুলো কখনো সেটা হয় অভিমান, কখনো সেটা হয় পাপবোধ, এগুলোকে নিয়েই আমরা পকেটে পথ হাঁটি। শীর্ষেন্দুদার কাছে আরেকবার আসবো। শীর্ষেন্দুদা, আপনি একটু বলুন যে আপনার যে চরিত্ররা, তারা কিভাবে এই মধ্যবিত্ত পাপবোধ বা অভিমান দ্বারা আক্রান্ত? মানে অভিমানই তো অ্যাকচুয়ালি মধ্যবিত্তের সম্বল। তার এত অভিমান, সে ধনী নয় বলে, বা সে যথেষ্ট পাত্তা পাচ্ছে না বলে সমাজে, এবং তার গুরুত্ব লোকে বুঝছে না, এগুলো তো আমাদের থাকেই, ওই অভিমান তো থাকেই। আমারও ছিল। এবং তখন ওই যেটাকে পভার্টি লাইন বলে, দারিদ্র সীমা, তার কাছাকাছি বাস, কখনো দারিদ্র সীমার লাইনের ওপরে নাকটা ভাসিয়ে থাকার চেষ্টা হচ্ছে, কখনো ডুবে যাচ্ছি, এরকম একটা অবস্থা যখন চলছে, তখন অভিমান বুক ভরা যে আমাকে কেউ চিনল না, আমাকে কেউ বুঝলো না, এমনকি আমার বউ আমাকে বুঝলো না, এরকম একটা মনে হয়। দুনিয়ার কোনো মানুষই আমার মূল্যটা, কদরটা দিল না। মধ্যবিত্তের অভিমান থাকে। একেবারে নিম্নবিত্ত যারা, তাদের ওই সব অভিমান থাকে না। তারা জানে আমাদের এরকমই জীবন, এরকমই কাটাতে হবে, ঠিক আছে। কিন্তু মধ্যবিত্তদেরই সমস্যা। তো এইটাই আমাদের চরিত্রগত জিনিস। আমি যখন লেখালেখি শুরু করেছিলাম, তখন ওইটা ছিল যে লেখালেখি ছাড়া আর কিছু করার নেই। ডাক্তার নই, ইঞ্জিনিয়ার নই, পয়সা করি পাবো না, যোগেনের মতো আর্টিস্ট নই, তাহলে কী করে কি আসবে, পয়সা করি কোত্থেকে আসবে? আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না। তো আকাশ তো নো লিমিট, তার তো কোনো কল্পনার তো আমাদের শেষ নেই। সুতরাং কল্পনার ঘুড়ি উড়িয়ে দিতাম, কি হবে না হবে। আবার বাস্তব জীবনের সঙ্গেও পাঙ্গা নিতে হতো, সেটাও একটা ভয়ঙ্কর সমস্যা। এই যে মধ্যবিত্ত সমাজ, এই অভিমানী সমাজ, তুমি যেটা অভিমানের কথা বলেছো, এটা একদম কারেক্ট। তার ট্রেডমার্ক হচ্ছে অভিমান। অনেকের ওপর তার অভিমান। কেন আমি বড় নই, কেন আমাকে লোকে পাত্তা দিচ্ছে না, কেন আমার মূল্য লোকে বুঝতে পারছে না। আর নিজেকে কার না ভালো লাগে, কার না মহৎ বলে মনে হয়। সকলেরই মনে হয় আমার ভেতরে কিছু আছে, লোকে বুঝলো না আমাকে, এটা মনে হয়। তো এইটা নিয়েই আমাদের লেখালেখি। প্রত্যেকটা মানুষেরই যখন মুখ দেখি, তার সঙ্গে কথা বলি, তার সঙ্গে কিছুটা আলাপ সালাপ হয়, মনের অদল বদল হয়, তখনই বুঝতে পারি এই লোকটার ভেতরে অনেক দুঃখ রয়েছে, অনেক বঞ্চনার শিকার সে। এটা সে হবেই। প্রথম কথা, আমি মুদির দোকানে গেলাম, ধার চাইলাম, একটা জিনিস বাকিতে দাও। সে বললো না, দেওয়া যাবে না, আপনার অনেক ধার হয়ে গেছে, আর ধার বাকি দেওয়া যাবে না। অপমান। এটা নিয়ে তাকে বাড়িতে ফিরতে হচ্ছে যে মুদি ধার দিল না। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে বলেই বলছি। কিন্তু তো ওই দারিদ্র সীমাটার ওপরে ভেসে থাকা বা তার নিচে চলিয়ে যাওয়া, এ দুটোর মাঝখানে আমাদের সংগ্রামটা, যে আমি দারিদ্র সীমার নিচে থাকবো না ওপরে থাকবো, নাকটা ভাসিয়ে রাখতে হবে যেমন কোনো কারণেই হোক। তো যাই হোক, যখন লেখালেখি করছি তখন এটি আমাদের, যেরকম ধরা যাক, আমি যদি একটা উদাহরণ দিই, পথের পাঁচালী এবং অপরাজিতর অপু মধ্যবিত্ত, কিন্তু অপুর বাবার যা রোজগার, তাকে মধ্যবিত্ত বলা যায় না, নিম্নবিত্তই বলতে হয়। কিন্তু নিম্নবিত্ত বললেও তাকে মানসিকতায় উচ্চবিত্ত বলতে হবে, মধ্যবিত্ত বলতে হবে। এই যে বললাম, বৃত্তটা একটা খুব অদ্ভুত শব্দ, বৃত্ত দিয়ে বিচার করা খুব মুশকিল, শ্রেণীবিন্যাস করা যায় না। সেরকম অপুকে আমরা যদি মধ্যবিত্তের একেবারে ধরি, একটা উদাহরণ ধরি, তাহলে দেখব যে তার দারিদ্র্য থেকে উত্তরণ তার ঘটেনি,
নানান মান অভিমানের ভিতর দিয়ে তার জীবনযাপন চলেছে এবং সংগ্রাম তার শেষ হলো না, তার সংগ্রামটা চলতেই থাকলো। আমাদের মধ্যবিত্ত জীবনে এরকমই হয় যে সেই সবজি তাকে সংগ্রামটা করে যেতে হয়। সে জেতে না, সে হারেও না, হারা যে তার মধ্যবর্তী স্থানে তার অবস্থান থেকে যায়, খানিকটা জেতে খানিকটা হারে, খানিকটা পয়সা সঞ্চয় করে আবার খানিকটা থাকে না, তার যতটা তার হওয়া উচিত ততটা থাকে না। একটা বড় জোর একটা ফ্ল্যাট কিনলো বা একটা ছোট্টখাটো বাড়ি করলো, তারপরে তার সব ফুরিয়ে যায়, আর কিছু থাকে না তার। ছেলের ওপর নির্ভরশীল বা মেয়ের ওপর নির্ভরশীল হতে হয়। আমি বৃত্তের কথা বলছি, কিন্তু চরিত্রটা ওই অভিমান পুষে রাখে, সারা জীবন তার অভিমান থেকেই যায়। ও শেষ জীবন অবধি তার অপেক্ষা থাকে যে আমাকে লোকে চিনবে, আমাকে লোকে বুঝবে, আমাকে লোকে আমার প্রাপ্য সম্মানটা দেবে, কিন্তু সেটা কোনোদিনই আসে না। এই হতাশা থেকেই মানুষকে চেনার চেষ্টা আমি করেছি, বুঝবার চেষ্টা আমি করেছি। তবে হ্যাঁ, কখনো কখনো আমি বাস্তবতার সঙ্গে হয়তো কিছু স্বপ্ন মিশিয়ে দিয়েছি, কিছু দুরাশা মিশিয়ে দিয়েছি, কিছু হয়তো পড়া বাস্তব মিশিয়ে দিয়েছি। তার কারণ ওটা মধ্যবিত্তের এসকেপ রুট। ওই কল্পনা না থাকলে তার এসকেপ রুট কোথায়, সে পালাবে কোথায়? অনবরত দারিদ্র্যের সঙ্গে, টানাটানির সঙ্গে, অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে তার একটা ছোট্ট একটা নুক দরকার, নুক, একটা ছোট্ট কোণ, একটা কোনো অবসর জায়গা দরকার যেখানে সে পালাতে পারে। তার পালানোটা খুব দরকার। এই পালানোর জন্য তার একটা জায়গা চাই। আর তো কোনো জায়গা নেই, এক মন ছাড়া। তখন সে মনের ভেতরে পালিয়ে যায়, সেখানে নানান কল্পনা দিয়ে সেটি চিত্রঘর রচিত করে, সেইখানে সে বসবাস করে। সেইখানে কল্পনায় সে অনেক কিছু পেয়ে যায়। সেখানে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যাই হোক বা যাই হোক, কিছু না কিছু সে সেখানে পেয়ে যায়। ওইভাবে সে নিজেকে ভুলিয়ে রাখে। নিজেকে ভুলিয়ে না রাখলে সে বাঁচবে কেমন করে? তার আয়ু যতদিন না শেষ হয় ততদিন তাকে বেঁচে থাকতে হবে। তো সুতরাং এই বেঁচে থাকতে গেলে তার একটা ছোট্ট ঘর দরকার, আর চিলেকোঠা হলেও দরকার। তার মনের মধ্যে ওই চিলেকোঠাটি তাকে আশ্রয় দেয়। তখনই মনে হয় যে স্ত্রী, পুত্র, পরিবার, বাড়ি ঘর কিংবা প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা যথেষ্ট নয়। তার চেয়ে আরও কিছু একটু তার প্রয়োজন, যেটা সে বাস্তবে পায় না, কিন্তু কল্পনায় তাকে পেয়ে যায়। তো সেই কল্পনাকে আমি কখনোই আমার লেখায় বর্জন করিনি। সেই কল্পনাকে বারংবার আমি ঘুরিয়ে ফিরিয়ে এনেছি, কখনো পরাবাস্তবতার ভেতর দিয়ে, কখনো স্বপ্নের ভেতর দিয়ে, কখনো এমন ঘটনা ঘটানো হয়েছে যেরকম আলাদিনের আশ্চর্য প্রতিবের মতো কিছু একটা ঘটলো, সেখানেও ট্র্যাজেডিটা দেখিয়েছিলাম, যেরকম আশ্চর্য প্রদীপ। এই গল্পটা লিখতে লিখতে আমার মনে হয়েছিল যে মানুষ চাইতে চাইতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন সে বুঝতে পারে যে বাস্তব জগতের সমস্ত পাওয়ার পরও মানুষের আকাঙ্ক্ষা কমে না, আকাঙ্ক্ষা থেকেই যায়। আকাঙ্ক্ষাকে বাড়িয়ে লাভ নেই, বরং আমাদের জীবনে যেটুকু পেয়েছি তার সঙ্গে আরও কিছু মিশিয়ে, মানে যাকে আমরা স্বপ্নের রসায়ন বলি, সেইগুলোকে মিশিয়ে সব মানুষকে অল্প বিস্তর তাই স্বপ্নদর্শী। এইভাবেই আমাদের বেঁচে থাকা, মধ্যবিত্তের বেঁচে থাকা। আমার লেখার মধ্যে মধ্যবিত্ত এসছে, কখনো কখনো উচ্চবিত্তও এসছে, বঞ্চনা এসছে, ট্র্যাজেডি এসছে, মৃত্যু এসছে, সবই ঠিক আছে। তার মাঝেও সবচেয়ে বড় যে জিনিসটা আমি ধরতে চেয়েছি সেটা হচ্ছে মানুষের স্বপ্নের সঙ্গে বাস। স্বপ্নের সঙ্গে যে বাস, এটা তার খুব প্রয়োজন। সুতরাং আমি কখনো স্বপ্নকে আমার লেখা থেকে বর্জন করিনি, এটাকে আমার বলার কথা। বাহ, বাহ, বাহ।
শীর্ষেন্দুদা ভারী সুন্দর করে বললেন। আশ্চর্য প্রদীপের প্রসঙ্গ এসছে, আরো অজস্র লেখা, দিন যায় পারাপার, এগুলো মানে কাগজের বউ মানে ঝুলি খুলে বসলে আমার মনে হয় আরো অনেক সময় লাগবে আজকে। আলাপন্দার একটা লেখায় পড়েছিলাম যে বাঙালি মধ্যবিত্ত, তার একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে তাকে যে করে হোক ভদ্রলোক হতে হবে, ভদ্রলোক হলে তবে সে একটা কোথাও মান্যতা পাবে। তো মানে যোগেনদার কাছে আমার প্রশ্ন, যোগেনদা আপনি তো অনেক রকম সময়ের মধ্যে দিয়ে হেঁটেছেন, মানে আপনার জীবনের একটা বড় সংগ্রামের জায়গা রয়েছে, আবার একই সঙ্গে আপনি একটা এমন মানে যে সময় আপনি নিজে সাফল্য পেয়েছেন, তারপর তো আপনি এরকম মানে কোট আনকোট ভদ্রলোক অনেক দেখেছেন, প্রচুর মানুষের সংস্পর্শে এসছেন। তো কোথাও একই সঙ্গে আপনি আপনি ঘোরাফেরা করছেন একটা জায়গায়, আর কোথাও আপনার নিজের লড়াই, আপনার নিজের কোথাও মনে হচ্ছে যে আরেকটু হয়তো আমার কাছে সঞ্চয় থাকলে আমি কাজটা আরো মন দিয়ে করতে পারতাম, এরকম একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনি কখনো হেঁটেছেন? আমি যদি অনেক সত্যি কথা বলি, আমি কখনই কোনোটাকে ক্রাইসিস মনে করি না। আমি মনে করি কাজ, যে কোনো অবস্থার মধ্যেই যদি পড়ি, একটা কাজের মধ্যে দিয়ে নির্দিষ্টভাবে চিন্তা করে কিছু একটা করতে হয়, তখন ক্রাইসিসটা পাশে পড়ে থাকে। তো আমাকে এইটা করতে হবে, এইটা কাজ, এইটা আমি এতদিন আমার যা কিছু করেছি সবটা এইভাবে এসছে যে আমি ওই প্রবলেমটাকে প্রবলেম না মনে করে কাজ মনে করি, এবং কাজের মধ্যে দিয়ে সলভ করতে হবে, এইটা আমার সবসময়। এবং আমি কোনোদিনই তার ফলে আমার কোনো ডিফিট বলে কিছু নেই, ওই কাজটাই ঠিক। এটা আমরা যেমন ছবি আঁকছি, এত কিছু করি, পাশাপাশি আমাদের চিন্তাধারার একটা দীর্ঘ স্রোত চলে, এবং এটা আমার ডায়েরির মধ্যে আমি ক্রমাগত লিখি কীরকম কী ব্যাপার সবটা। এবং সেই কারণেই যেমন অনেকে শিল্পীকে মনে করেন যে এরা ছবি আঁকছে, কিন্তু শিল্পীও তো মানুষ, তারও একটা চিন্তাধারা রয়েছে, তার ভাবনা আছে, সেও পৃথিবী সম্পর্কে ভাবে, সেও সমস্ত জীব জগৎ নিয়ে ভাবছে, হ্যাঁ, ঈশ্বর আছে কিনা তা নিয়েও ভাবছে, সেগুলো হতে পারে। এগুলো আমরা অনেক সময় ভুলে যাই। আমরা আর্টিস্টদের মনে করি তারা ছবি আঁকে শুধু, কিন্তু ছবি শুধু আঁকে না, যারা সত্যিকারের মানে মানুষ, সবাই মানুষ। যেমন একজন সাহিত্যিক যেমন রয়েছেন, তার দীর্ঘ চিন্তাধারার মধ্যে দিয়ে তারা রয়েছেন, আবার একজন শিল্পীও একদিকে ছবি আঁকলেও তার একটা ব্যক্তিগত সত্তা খুব একই সঙ্গে এক্সিস্ট করে, সেই অবস্থার মধ্যেই তাকে চলতে হয়, বা সমস্ত মানুষকেই সেইভাবে চলতে হয়। কে কতটা সেটা আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু সেটা সত্য আর কি, সবসময় সবার কাছেই। এবং আমার নিজের কাছে মনে হচ্ছে যে যে আমি যেভাবে এগিয়েছি তাতে আমার কোনোদিন আমি আর্থিক জায়গাটাকে বড় মনে করি না, হ্যাঁ, বরং কষ্টটা স্বীকার করার মধ্যে যে অবস্থাটা তৈরি হয়, তার মধ্যে একটা অন্য জীবন পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এই টাকা আয় করতে হবে, হ্যাঁ, ভালো জীবনযাপন করতে হবে, এই রকম একটা আদর্শ আমার কোনোদিন মনের মধ্যে ছিল না। আমি সবসময় আমি মনে করি তার থেকে মানুষকে শুধু ভালোবাসতে পারলেই অনেক জীবনের অনেক পাওনা। একজনকে আমি সত্যিকারের যদি ভালোবাসি মানুষ হিসেবে, আমি সবাইকে যদি মনে করি এরা সবাইকে আমি যদি মনে করি যে এই লোকটিকে ঠকিয়ে পয়সা নিয়ে আমি মানুষ হয়ে যাব, সেই রকম মানুষ হতে আমি চাইনি। আমি মনে করি যে আমার মনে হয় যে আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট, কারণ আমি ছবি আঁকি, আর্টিস্ট, লোকেরা আর্টিস্ট সম্পর্কে তাদের উৎসাহটা অন্য রকমের। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত জায়গাটাকে বলতে চাই, তাহলে সেই জায়গাটা একেবারে অন্য। আমি সেই কারণে আমি একটু অস্বস্তি ফিল করছি এইসব কথা বলতে। তাহলে আমাকে
না, কোথাও একটা যোগেন্দা, আমি একদমই বুঝতে পারছি যে কোথাও একটা মধ্যবিত্ত মানুষ যে সেই সংগ্রামটার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে, তার কাছে সত্যি অর্থের থেকে অনেক বড় শিল্প। তার কারণ শিল্প ভাবনা বা যে স্বপ্নটা সে দেখে, যে যার কথা শীর্ষেন্দুদাও বলছিলেন, সেই জায়গাটায় যাতে সে কোনোভাবে পৌঁছতে পারে, সেই ভাবনাটাই সারাক্ষণ মানুষের মধ্যে থাকে। মানে মধ্যবিত্ত মানুষের কাছে কিন্তু তার আদর্শের জায়গাটা একটা বিরাট বড়। যেটা আমি বলছি বিভাসদা থিয়েটারের ক্ষেত্রেও, মানে আজকে থিয়েটারে যে এত মানুষ এসে জড়ো হচ্ছেন, সেখানে আদর্শের জায়গাটাই প্রধান। অন্তত 2000 সালের আগে অবধি তো তাই ছিল বলে আমার ধারণা। হ্যাঁ, একটা বলি, আমি আদর্শ বলে মনে, আদর্শ নয় ওটা, ওটাকে আদর্শ নাম দেব না আর কি, নাম দিতে রাজি নই। অন্য কোনো শো, থিয়েটার শো তো বটেই। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি বলতে চাই যে এটা একটা ভাবনার জগৎ, ভাবনার, এবং সেটা আরো ডিফিকাল্ট আমাদের ক্ষেত্রে। আচ্ছা, যোগেনের কি শেষ হয়ে গেছে? যোগেন্দ্র আবার আসবো। আচ্ছা আচ্ছা। তো থিয়েটারের সঙ্গে অন্যদের তফাৎ কি, একজন ইন্ডিভিজুয়াল তিনি লিখতে পারেন, হ্যাঁ, তার ভাবনা তিনি নিজে তার কলম কিংবা কম্পিউটার যাই হোক না কেন, কালি ইত্যাদি নিয়ে উনি কিন্তু জিনিসটা তৈরি করে ফেলতে পারেন, ক্রিয়েট করে ফেলতে পারেন। ইনিও একটু সরঞ্জাম হয়তো বেশি দরকার হয়, রং টং দরকার হয়, ইয়ে হয়, কিন্তু তুলি এবং রং টং নিয়ে, এবং তার কি মিডিয়াম হবে, তার ক্যানভাস কীরকম হবে, সেগুলো একটু বাছাই করতে হবে ইত্যাদি। দুটোই একলা মানুষের কাজ, একলা মানুষের কাজ। কিন্তু এটা এত মানুষকে নিয়ে কাজ করতে হয়, এত মানুষের ওপর নির্ভরশীল, যে সবসময় নিজের আইডিয়া, নিজের আদর্শ, নিজের অমুক, নিজের অমুক মেনটেন করে চলা ভীষণ মুশকিল হয়, ভীষণ মুশকিল হয়। সুতরাং এই যে একদিকে তাকে খুব ভালো একজন অর্গানাইজার হতে হয়, হ্যাঁ, মানুষকে নিয়ে, অনেক মানুষকে নিয়ে কাজ করার মতো মানসিকতা দরকার হয়, আবার নিজের ভাবনার জগতে যে আমি কি ইয়ে করবো, আমি যে নাটক করব, কি নাটক করব, কেন নাটক করব, কার কাছে নাটক করব, এই যে ভাবনাগুলো, কিভাবে নাটকটা করব, সেইগুলো কিন্তু বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং শুধু আমার উপর নির্ভর করছে না, আর সবার সহযোগিতা এবং তাদের ইনপুটস, আমার ডিজাইনারদের সঙ্গে মোকাবিলা। খালেদ চৌধুরী, শম্ভু মিত্র যদি, রক্তকরবীচি যদি খালেদ চৌধুরীর মতো ডিজাইনার না থাকতেন, যিনি সেট ডিজাইন করেছেন, যিনি কস্টিউম ডিজাইন করেছেন, যিনি মিউজিক ডিজাইন করেছেন, খালেদ চৌধুরী একা, এবং তারপরে তাপস সেনের ওই লাইটিং, হ্যাঁ, তারপরে অভিনেতা অভিনেত্রীদের অভিনয়, সব মিলিয়ে এই সমস্তটা এক জায়গায় গিয়ে ঠিকভাবে পড়েছে বলেই কিন্তু রক্তকরবীর মতো এরকম একটা মাস্টারপিস আমরা পেয়েছি, তাই তো? সুতরাং থিয়েটারের কিন্তু এইটা একটা কঠিন পথ, জার্নিটা খুব কঠিন। সেই জন্যে কিন্তু এটা সিনেমা যারা করে তাদেরও কিন্তু এই ব্যাপারটা থাকে। সিনেমা যারা করে, হ্যাঁ, তাদেরও কিন্তু একজন লেখক থাকেন, তার লেখাটা নিতে হয়, তারপরে স্ক্রিপ্ট রাইটার থাকেন, ইত্যাদি ইত্যাদি করে অনেক রকম প্রসেসের মধ্যে দিয়ে, খুব কামরাস প্রসেস, খুব টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল এইডসগুলো নিতে হয়, সেগুলো নিয়ে কাজ করতে হয়। থিয়েটারে অত টেকনিক্যাল কিংবা টেকনোলজিক্যাল নয়, কিন্তু টেকনিক তো আছে বটেই, এবং অনেকগুলো বিজ্ঞান, কনস্ট্রাকশন, আর্কিটেকচার, পেইন্টিং, লাইট, সব জিনিসগুলোই বুঝতে হয়। একজন ডিরেক্টরকে সব জিনিসগুলোই বুঝতে হয়, তবে তার ক্রিয়েশনটা ঠিকঠাক হতে পারে আর কি, যদি তার ভাবনা অনুযায়ী। তো সেইগুলো করে আমরা একটা নাটক করতে পারি। কিন্তু এইখানে কথা হচ্ছে যে আমি কি নাটক করব, সেইটার একটা ব্যাপার আছে। তখন কিন্তু ওই আদর্শ যেটা বলছো, যে ওটা আদর্শ নয়, ওটা হচ্ছে আমার, ধরো একজন লিখেছে, মোহিত চট্টোপাধ্যায় রাজরক্ত লিখেছে, এটা আমাকে করতে হবে। আমার দল থেকেও আমি বলেছি আমার ভাল লেগেছে পড়ে, কেন ভাল লাগলো সেটা ভাবতে হয়, যে কেন ভাল লাগলো, আমি এই লোক, আমার এই শিক্ষা দীক্ষা, ভাবনা চিন্তা, স্বপ্ন সমস্ত কিছু আছে, এইটা আমার দর্শককেও আমি চিনি, কিন্তু তাহলে আমি রাজরক্তটা ভালো লাগলো কেন, এইটা প্রথম প্রশ্ন, যে কেন। এই ভালো লাগার কারণগুলো নিজের বুঝতে হয়। ভালো লাগার কারণ একটা ভালো লেগে গেছে লাগিয়ে দে, তা নয়। হ্যাঁ, এটা পাড়ার থিয়েটার হতে পারে, লাগা এই নাটকটা লাগিয়ে দে, সেটা নয়। সেটা কিন্তু অনেক বিচক্ষণতার সঙ্গে ভাবতে হয়। তারপরে সেই যেটা ভাবলাম যে কেন নিয়েছি, জানলাম যে এই জন্যে নিয়েছি, তারপর সেটা নিজের করে নিতে হয়।
তারপর সেটা সেটা সত্যজিৎ রায় পথের পাঁচালীটা নিজের করে নিতে পেরেছিলেন বলেই ওটা কিন্তু সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। এটা কিন্তু আর বিভূতিভূষণের পথের পাঁচালী অনেকটাই রইল না, কিন্তু অনেকটাই রইল, মূল্যে রইল। কিন্তু এই হচ্ছে এটা প্রসেসটা বোঝাবার জন্য বলছি, কারণ এগুলো থেকে পেইন্টিং কিংবা লিটারেচার থেকে একটু আলাদা বলেই বললাম। এখন এই যে ব্যাপারটা অর্গানাইজেশন আমাদের ছিল কি, আমাদের ছিল প্রফেশনাল থিয়েটার থেকে বেরিয়ে এসে আলাদা, ওনার আইপিটিএ থেকে বেরিয়ে এসে ওরা করলেন এবং তাদের পথ ধরে আমরা এগিয়েছি। প্রায় ওরা 48-এ করেছেন, আমরা হয়তো 52, 53 কিংবা তার একটু পরে শুরু করেছি, কলেজ থেকে বেরিয়ে পুরোদমে শুরু করেছি। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলছি যে আমার প্রথম থেকে এইটার ধারণা ছিল, আমি কলেজ থেকে পাশ করে বেরিয়ে আমি ভেবেছিলাম, আমি ক্যালকাটা ফিল্ম সোসাইটির মেম্বার হয়েছিলাম 1958-এ। ক্যালকাটা ফিল্ম সোসাইটি আবার নতুন করে তৈরি হয়। সত্যজিৎ রায় করেছিলেন, ওরা করেছিলেন 1947-এ, কিন্তু ওরা নিজেদের কাজে বাই দ্যাট টাইম ব্যস্ত হয়ে পড়েছেন, ওরা সামলাতে পারেননি। কিন্তু নতুন করে আবার 58-এ শুরু হয়, তখন ওই ফিল্ম সোসাইটি মুভমেন্টটা শুরু হয় খুব জোর ভারতবর্ষে। তা আমি সেখানে মেম্বার হই। তখন অনেক কিছু ছবি নিয়ে পড়াশুনো করেছি, লিখেছি, ক্যালকাটা ফিল্ম সোসাইটির হয়ে মৃগাঙ্ক শেখর রায়কে অ্যাসিস্টও করেছি ছবিতে, এইসব করেছি। ফিল্ম করারই বাসনা ছিল, কিন্তু দেখা গেল মানে ভাবলাম আর কি যে বড় ওই দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হবে, স্ক্রিপ্ট নিয়ে সবাইকে বলতে হবে টাকা চাই দিতে পারবে কিনা। এই একটা জায়গা যেখানে মোটামুটি নিজের বন্ধু বান্ধব নিয়ে ঠিক করে যদি আমরা থিয়েটার করতে পারি তাহলে নিজেদের জোরে নিজেরাই করতে পারবো, এই বলে থিয়েটারটা শুরু করলাম আর কি। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে একটা জিনিস ভাবা উচিত সবাইকে, মানে যারা এই থিয়েটার করবে, যে আমি থিয়েটার করছি তার মানে কিন্তু এটা, আমি বহুরূপিত 6 মাস ছিলাম, নান্দিকারে 3 বছর ছিলাম, কিন্তু আমার নাটকটা আমারই নাটক হবে, আমার রাজরক্ত আমারই রাজরক্ত হবে, আমারই চাক ভাঙা মধু হবে। কিন্তু এটা কখনোই মনে হবে না যে অজিতেশের দলে ছিল, অজিতেশের একটা ছাপ রয়েছে, প্রভাব রয়েছে, উৎপল দত্তর দলে ছিল, উৎপল দত্তর একটা ছাপ রয়েছে, শম্ভু মিত্রের দলে কাজ করেছে, ওর একটা ছাপ রয়েছে। যত ছোটই হই না কেন আমি যেটা করব সেটাতে আমার ভাবনা, আমার চিন্তা নাটক সম্পর্কে, নাট্যশিল্প সম্পর্কে, আমার দর্শক সম্পর্কে এবং সময় সম্পর্কে, চরিত্রগুলো সম্পর্কে, যে কথাগুলো বলতে চাইছি সেই সম্পর্কে ধারণাগুলো স্পষ্ট হওয়া দরকার নিজের কাছে। এইটা অনেক সময় থিয়েটার যারা করেন তারা ভুলে যান, তারা থিয়েটারটা আরেকটা থিয়েটারেরই প্রোটোটাইপ হয়তো তাদের হাত থেকে অনেক সময় হয়। ভাবনা চিন্তার ক্ষেত্রটা অত নিখুঁতভাবে কিংবা অত তীক্ষ্ণভাবে তারা ভেবে দেখেন না, ভাবনা চিন্তার ব্যাপারটা নজর দেন না। এইটা হচ্ছে কথা আমাদের। শীর্ষেন্দুদা, যোগেনদা বা বিভাসদার কথা শুনলে সত্যি সত্যি একটা অন্য যুগের কথা আমরা শুনতে পাই, অন্য আদর্শের কথা, অন্য ভাবনার কথা, অন্য পথ চলার গল্প। 2000-এর আগে অবধি একটা মানুষের মধ্যবিত্ত জীবনযাপন, তার মধ্যে যে স্নিগ্ধতা বা যে মাধুর্য লুকিয়েছিল, সে জীবনের একটা গর্ব ছিল। সে বুক বাজিয়ে বলতো আমি মধ্যবিত্ত। 2000 পরবর্তী সময়ে কোনো মানুষকে আর বলতে শোনা যায় না সে মধ্যবিত্ত, সে বলে না না আমি হাই সেকেন্ড ডিভিশন মানে উচ্চ মধ্যবিত্ত। তো ফলে সারাক্ষণই সে প্রমাণ করার চেষ্টা করেছে যে সে কতটা বড়লোক হতে পারলো। অর্থাৎ সাধারণ যে জীবনযাপন, সেই জীবনযাপনের যে মহত্ব, সেটাকে একটু একটু করে আমরা ভুলতে শুরু করেছি 2000-এর পর থেকে। ফলে মিডল ক্লাস, মধ্যবিত্ত, এটা আসলে এখন একটা গালির পর্যায়ে পৌঁছে গেছে। আমি এই আলোচনাটা তো আর অনন্তক্ষণ হবে না, শীর্ষেন্দুদার কাছে যাব, যোগেন্দ্রের কাছে যাব, যে এই যে একটা অবমূল্যায়ন ঘটলো শব্দটার, মধ্যবিত্ত শব্দটা বলতে যে শক্তিশালী একটা জুতোবদ্ধতার কথা বলা হতো, একটা সমাজের কথা বলা হতো, সেখান থেকে আজকে মধ্যবিত্ত শব্দটার একটা এরকম সত্যি একটা নেগেটিভ কনোটেশন কেন তৈরি হলো? বা কোথাও কি মনে হয় যেটা আপনার লেখাতেও কোনোভাবে প্রভাব ফেলছে? কোথাও আপনার লেখাতেও কি সেই জায়গাটা এসেছে? মানে হ্যাঁ, একটা ব্যাপার হলো যে
এই মাইগ্রেশন বা এই টেন্ডেন্সি অফ মাইগ্রেশন, মানে আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হব বা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হব, এটা মানুষের একটা ন্যাচারাল ট্রেন্ড। মানুষ চাইবেই যে আমি আমার উচ্চতর সমাজে মাইগ্রেট করে যাই, বা আমি আমার এই সমাজের চেয়ে উচ্চবিত্ত সমাজে গিয়ে আমার একটা অবস্থান তৈরি করি, যাতে মানুষ আমাকে ওই রকম মানুষ বলে চিনতে পারে। টাটা বিড়লা না হলেও যাই হোক, ওর কাছাকাছি কোনো একটা জায়গায় আমার অবস্থান হোক, এটা আমি তো চাইবই। কিন্তু একটা মুশকিল হলো যে বেশিরভাগ মধ্যবিত্তই তো সেই সাধ্যটা হয় না। কেননা বাঙালিদের আমরা জানি যে তারা মানি সেন্ট্রিক চিন্তায় অভ্যস্ত নয়, যেটা একজন যারা সহজাত ওইভাবে যারা জন্মেছে তারা টাকা সঞ্চয় করতে জানে, টাকা তৈরি করতে জানে, কিভাবে তারা মানি মেকিং হয় সেটা তারা জানে। সে কায়দাটা বাঙালির জানা নেই। এই বাঙালি মধ্যবিত্তের কথাই মেনলি বলছি। যেই কারণে বাঙালির অবস্থাটা যেটা হয় সেটা হচ্ছে যে এটা কি বলবো, একটা বারফাট্টাই গোছের আর কি। যখন তার গাড়ি না কিনলেও চলে, সেটা গাড়ি কিনে ফেলে, সেটা কি একটা স্ট্যাটাস সিম্বল। বা নিজের বাড়িটা হয়তো কত বড় ফ্ল্যাট কিনেছে সেটা বন্ধুদের জানান দেওয়ার চেষ্টা করে। এটা খুব স্বাভাবিক মানবিক দুর্বলতা। সে চেষ্টা করে জানাতে যে তার সঞ্চয় ভালোই আছে, তার রোজগার খারাপ নয়, ভালোই। মানুষকে জানাতে চায় সে। এই বিজ্ঞাপন সে কেন দিতে চায়? কেননা সে নিরন্তর যে অপমানটা সহ্য করে এসছে, ওই যে মুদির দোকান প্রত্যাখ্যান করছে বা ওই রকম কিছু যখন হচ্ছে, বা অফিসে হয়তো সে একটা বকুড়ি খেলো বসের কাছে, তখনই তার ওই মধ্যবিত্ত সেন্টিমেন্টের জায়গায় আঘাত লাগে। তখন সে নিজেকে প্রমাণ করার জন্যে ঝাঁপিয়ে পড়ে। তখন সে ওই বললাম যে মানুষের কাছে স্ট্যাটাস সিম্বল নানা রকম দাঁড় করানোর চেষ্টা করে আর কি। আমার মেয়ে কোন স্কুলে পড়ে, সেখানে কত বেতন দিতে হয় সেটা মানুষকে একটু জানিয়ে দিল সে, যে এত 1000 টাকা বেতন দিতে হচ্ছে, বা আমি এই গাড়ি কিনেছি, বা জানিস তো আমার গত বছর এত ইনক্রিমেন্ট হয়েছে। এগুলো সে সূক্ষ্মভাবে লোককে জানানোর চেষ্টা করে। এই টেন্ডেন্সি তার আছেই, কেননা সে মধ্যবিত্ত থাকতে চায় না, ডানা ঝাপটায় আর একটু উঁচু ডানে গিয়ে বসেই। বাঙালি উপন্যাস বা অন্যান্য মানে সাহিত্য ক্ষেত্রে এই চরিত্ররা আসছেন। সে তো আসবেই, কেননা এটাকে আমরা বলবো ন্যাচারাল মাইগ্রেটরি টেন্ডেন্সি। মানুষের এটা ন্যাচারাল, সব মানুষের ইচ্ছে করে যে আমি আমার নিজেকে টপকে যাই, নিজের শ্রেণীকে টপকে অন্য শ্রেণীতে আসীন হই। এটা তার খুব স্বাভাবিক টেন্ডেন্সি থাকে, তার প্রবণতা থাকে। কিন্তু সে হতে পারে না। মোর ডানা নাই আছি এক ঠাঁই, সে কথা যে যাই পাশরে। অর্থাৎ আমি ডানা নেই বলেই আমি উঠতে পারছি না, এই দুঃখ নিয়েই আমাকে ওরা স্বপ্ন দেখতে হচ্ছে। তো যাই হোক, বাঙালি মধ্যবিত্তের জয় হোক। কেননা বাঙালি মধ্যবিত্ত বহুকাল ধরে মধ্যবিত্ত আছে, বহুকাল ধরে অবহেলার শিকার হয়েছে, বহু অপমান, বহু লাঞ্ছনা তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু তারাই এই নাটক, এই ছবি, এই সাহিত্য, কালচার, এগুলোকেও ধরে রেখেছে। সুতরাং বাঙালি মধ্যবিত্তের জয় হোক। তারা উচ্চবিত্ত হবে কি হবে না সেটা ভবিষ্যতের কথা, কিন্তু তাদের জয়গান করতেই হবে। তারা কিন্তু বাঙালির কালচারকে ধরে রেখেছে। বাঙালি বলতে এখনও বাঙালি মধ্যবিত্তকেই লোকে চেনে। থ্যাংক ইউ শীর্ষেন্দুদা। বলছি যোগেনদা বাঙালি মধ্যবিত্ত, যা নিয়ে শীর্ষেন্দুদা কথা বলছে, আমরা যে বলছি যে সত্যি 2000-এর পরবর্তীকালে যে বাঙালি আস্তে আস্তে উঠে আসছে, সেখানে মিডল ক্লাস কথাটা আদৌ মানে একটা গালি হিসেবে, মানে সেই হিসেবে আমরা দেখছি কিনা, আপনার কি মনে হয় যোগেনদা? মানে মিডল ক্লাসকে গালি মানে হিসেবে, হ্যাঁ, বাঙালি মিডল ক্লাসকে আপনি কিভাবে দেখেন এখন? না, কাউকে আমরা মনে করতে পারি না। আমার মনে হয় যে সে তো সংগ্রাম করে যাচ্ছে, নিম্ন মধ্যবিত্তরাও সংগ্রাম করছে, মধ্যবিত্তরাও সংগ্রাম করছে। সুতরাং কাউকে আমরা গালি দিতে পারি না। সে চাইছে যে সে তার নিজের জায়গা থেকে আর একটু ওপরে উঠবে।
আর দ্বিতীয়ত গালি কেন দেবো? না না, আপনি বাঙালি মধ্যবিত্ত সম্পর্কে আপনার যা যা মতামত আপনি যদি বলেন, মানে আমার তো মনে হয় যে সমস্ত সমাজটাকে হুম, মধ্যবিত্তরাই জিয়ে রেখেছে। জিয়ে এক, রেখেছে। কারণ যারা উচ্চবিত্ত তারা কিন্তু, আমরা তো একটু আগে আলোচনাই করলাম যে সাংস্কৃতিক জগৎটা পুরোপুরি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এরাই জাগিয়ে রাখে, একেই জীবন্ত করে রাখছে। সুতরাং আমরা যখন মধ্যবিত্তের কথা বলি তখন আমার কাছে ওই চেহারাটাই তৈরি হয়। সমস্ত শিল্পকলা, নাটক, থিয়েটার, তারপরে যা কিছু ঘটছে শিল্পকলার ক্ষেত্রে সবটা অধিকাংশই মধ্যবিত্তদের থেকে আসছে, তাদের জায়গা থেকে। হ্যাঁ, আর যদি উচ্চবিত্তরা হচ্ছে গিয়ে এটাকে ভোগ করে, সেটার নিয়ে বিজনেস করছে, তারা গ্যালারি তৈরি করছে বা যা কিছু, এইভাবে তারা কিন্তু তাদেরকে এক্সপ্লয়েটও করে। সুতরাং আমার মনে হয় যে মধ্যবিত্তরা এমন একটা গ্রুপ, যে গ্রুপটা সমাজকে জিয়ে রাখছে, সাহিত্য, শিল্পকলা সমস্ত কিছুতে তারাই কিন্তু সব কিছু করছে। থ্যাংক ইউ। যোগেন্দার কথা অনুযায়ী যে মধ্যবিত্তরাই সেই শ্রেণী যাদের জন্য কিন্তু এই শিল্পকলা, সাহিত্য বা সব কিছু সেগুলো এখনো একই রকম জলজান্ত, এখনো একই রকম সজীব। যদিও ব্যক্তিগতভাবে আমি বিভাসদার কাছে আরেকটা প্রশ্ন করব, সেটা দিয়েই আমার মনে হয় আজকের সেশনটা শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিভাসদা সেটাই বলবেন। আমার কোথাও এটা মনে হয় যে এই যে শ্রেণী বিভাজনটা ছিল না, যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, সেখানে মধ্যবিত্ত শ্রেণীটার একটা সংকট তো তৈরি বহুকালই হয়েছে, যে তার আর মধ্যবিত্ত থাকতে চাইছে না, কেনই বা থাকবে? মাঝখানে যে থাকে তার খুব মুশকিল, কেউই মধ্যময় থাকতে চায় না, একটু হয় উত্তম হতে চায়, নইলে একবারে অদম হবে আর কি। তো এই যে মধ্যবিত্তের একটা সংকট, তারা নিজেদের আর মানে তারা জাহির করতে চায় না যে তারা মধ্যবিত্ত। তো সেখানে গ্রুপ থিয়েটারে কোনো সমস্যা তৈরি হচ্ছে না? মানে যে যারা নাটক এখন করতে আসছে, নাটক বাছাই বা যে ছেলেমেয়েরা আসছে তাদের অন্যরকম সমস্যা আসছে। তার আগে একটু বলে নিই যে মধ্যবিত্ত, কিংবা আমরা একটা বলি একেবারে টিপিক্যাল কেরানি বলি না, এই কেরানি মার্কা, মানে মধ্যবিত্ত না মধ্যবিত্ত না, আমি বলছি এটা একটা মানসিকতার কথা বলা হচ্ছে। কেরানির কাজ যারা করছে তাদেরকে গালি দেওয়া হচ্ছে না, তাদেরকে নিন্দা করা হচ্ছে না। কেরানির মানসিকতা বলে একটা জিনিস তৈরি হয়ে যায়, হ্যাঁ, যে সেইটাকে বলে আর কি, ও বাবা ওনার সাহেব, ভারী সাহেব এসছেন, হ্যাঁ, কিংবা আগে বাবু বলা হতো, বাবু বাবু। এইগুলো নাম। তেমনি মধ্যবিত্তটাও কিন্তু এখন আর শুধু বৃত্তের ওপর নির্ভরশীল নয়, বৃত্তের ওপর নির্ভরশীল নয়। একটা ক্লাস তৈরি হয়ে গেছে আমাদের মাথায়, একটা বড় ক্লাস থাকে, সেই ক্লাসটা হচ্ছে মধ্যবিত্ত। তাদের একরকম চিন্তাধারা, চলাফেরা, তাদের সংস্কৃতি, শিল্প সম্পর্কে ভাবনা চিন্তা, কিংবা অ্যাপ্রিসিয়েশন কিংবা না অ্যাপ্রিসিয়েশন, তাদের খেলা দেখা, তারা রাজনীতি করে, তারা বিপ্লব করে, তারা নিজের প্রাণ দেয় রাজনৈতিক বিশ্বাসের জন্যে কিংবা অন্য বিশ্বাসের জন্য। জীবনটা শুধু এমন সঙ্গীত চর্চা করতে করতে তার কোনো নাম হয়নি, কিন্তু সে তবুও তার সঙ্গীত চর্চা চালিয়ে গেছে, কবিতা লিখে গেছে, সাহিত্যের চর্চা করে গেছে। সুতরাং এটা কখনোই ওইভাবে নেওয়াটা বোধহয় ঠিক নয় যে বৃত্ত নির্ভর নয় এনিমোর, যদিও ডিফাইন করতে গেলে হয়তো বৃত্ত ধরে করলে সুবিধা হয়। আর সবচেয়ে কথা বলে বেশি মধ্যবিত্তরা, একে ইটালিয়ান বোধহয় একটা কথা আছে না, ইংরেজি কথা জানি না, চ্যাটারাত্তি বলে, মানে চ্যাটার বক্স, হ্যাঁ, কথা বলছে, কাজ হয়তো কম করছে, একটু আলস্যি আছে, একটু আছে, হ্যাঁ, কোনো কথাটা বেশি বলে অনেক সময় দেখা যায় তাদেরকে লোকে টার্গেট করে যে এরা কাজের নয়, এরা শুধু কথাই বলে, সমালোচনাই করে অন্যের, নিজেরা কিন্তু অ্যাজ এ ক্লাস কাজ করতে চায় না। যার জন্য দেশের আজ এই বাংলার আজ এই অবস্থা, পশ্চিমবঙ্গ এইখানে নেমেছে, পলিটিক্স হয়ে যাচ্ছে পলিটিক্সের মতো, কিন্তু সেখানে মধ্যবিত্তরা কোথায়, সেই ইন্টারভেনশন কোথায়, তারা কোথায় এগিয়ে আসছে, তারা কোথায় মধ্যবিত্তের সেই পুরনো ভূমিকা যেখানে তারা প্রবলভাবে প্রতিবাদ করবে, মাঠে নামবে,
মানে অ্যাক্টিভিস্টের মতো কাজ করবে, করছে না তো, সব কিছু সয়ে যাচ্ছে, এখন নীরবে সয়ে যাচ্ছে। কিংবা আমরা যখন দেখি গল্ফ গ্রিনের মতো একটা ক্যাম্পাসে আমি থাকি, সেই ক্যাম্পাসে সব মধ্যবিত্ত, একেবারে সব মধ্যবিত্ত, খুব কম টাকায় ওখানে আমরা সরকারের কাছ থেকে বাড়িগুলো পেয়েছি, নাহলে ওখানে ওই রকম বাড়ি আমাদের থাকার কথা নয় বাড়িতে। তা সেইখানেও দেখি যে শ্রমিক বন্দ্যোপাধ্যায় হার্ট অ্যাটাক হয়েছে, ওখানে একটি 4 তলা বাড়িতে থাকেন, কিন্তু 4 তলা ওর একটা লিফট দরকার, এক্ষুনি একটা লিফটের দরকার, কারণ 4 তলা বাড়িতে আমাদের গল্ফগ্রিনে আগে লিফট হয়নি, আমাদের 5 তলা বাড়ি লিফট ছিল না, এখন আমরা সবাই লিফট করেছি। কিন্তু 4 তলা বাড়িতে এটা ডিপেন্ড করছে সব, যারা সবাই বাস করছে তারা যদি এগ্রি করে, কিন্তু শ্রমিককে করতে দিচ্ছে না, এমনকি নোটিশটা নিয়ে দিয়েছে, কেউ আমাদের সোসাইটির বিনা অনুমতিতে কোনো লিফট তো করতে পারবেন না, নিজের খরচায়ও করতে পারবে না। জটিলেশ্বর মুখোপাধ্যায় তিনি ওইখানে থাকতেন, তিনি পায়ে চলতে পারেন না বেচারা, 4 তলা উপরে থাকেন, সে তাকে লিফট করতে দেয়নি। এই যে মধ্যবিত্ত এই মানসিকতাগুলোকে, খারাপ দিকটা যেটা, সেদিকে এই মানসিকতাগুলোকে কিন্তু এরা ইয়ে করে, ওটা নিজেরটা ভালো বোঝে কিন্তু পরেরটা বোঝে না। তারা বাজারে গিয়ে তারা বলে যে কি কত দিবি, ওর থেকে বয়স্ক লোক হয়তো বসে আছে কতগুলো কোনো আটি ইয়ে নিয়ে, কিসে বলে, যাই হোক, ও কোনো ভাগা করে বিক্রি করে যেগুলো আর কি, সেইগুলো কত ভাগা কত দিবি বলে এরকম 50 পয়সা। বাবা 50 পয়সা এত হয়েছে তো তোদের আজকাল খুব ইয়ে হয়েছে তো, মানে অ্যাটিচিউডটা। কিংবা রিক্সাওয়ালাকে দেখলেই চল, এতে এখন কিন্তু আস্তে আস্তে সমঝাচ্ছে, কারণ রিক্সাওয়ালা যখন পাল্টে কথা বলে তখন বোঝে। কিন্তু এই অ্যাটিচিউডটা কিন্তু এগুলো কিন্তু মধ্যবিত্ত মানসিকতা, যেগুলো খারাপ দিকগুলো মধ্যবিত্তের। কিন্তু মধ্যবিত্তের অনেক ভালো দিক আছে, অনেক ভালো দিক, যেগুলো কিন্তু মধ্যবিত্তের এই খারাপকে ঢেকে দেয় না, শুধু অন্য বৃত্তের মানুষের চেয়ে অনেক উঁচুতে তাকে স্থান দেওয়া যায় সেইটা। সুতরাং এটা ডিপেন্ড করছে এবং আলটিমেটলি কিন্তু ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করছে, ইন্ডিভিজুয়ালের উপর। সেই ইন্ডিভিজুয়ালটি টাকা পয়সাওয়ালা লোক, না সেই ইন্ডিভিজুয়ালটি মধ্যবিত্ত মধ্য ইনকামের লোক, কিংবা সে সাধারণ কৃষিজীবী, কিংবা সে শ্রমজীবী, কিংবা লেখক সাহিত্যিক, সব কিছুই নির্ভর করছে কিন্তু এই লোকটার মানসিকতার উপর। সেখানে এখন আমরা অনেক বেশি ইন্ডিভিজুয়াল হিসেবে চিহ্নিত হলে ঠিক হয়, নট অ্যাজ এ ক্লাস, এটি মনে হচ্ছে আমার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বিভাসদা বললেন, যে এখন সত্যি সত্যি ইন্ডিভিজুয়ালিটি এত প্রবলভাবে এসে দাঁড়াচ্ছে আমাদের সম্মুখে, সেখানে হয়তো একটা ক্লাসকে আর এভাবে চিহ্নিত করা যায় না। একটু ছিল 2 মিনিট, তুমি কি প্রশ্ন করেছিলে থিয়েটার নিয়ে একটা, আমি ওইটাতে চলে গেলাম। থিয়েটার নিয়ে এটাই প্রশ্ন করছিলাম যে হ্যাঁ হয়েছে। আমরা আগে করতাম কি, যেহেতু আমরা টাকার মুখাপেক্ষী নই, কেউ ইনভেস্ট করবে না থিয়েটারে, জানি আমরা, কেউ কিছুই করবে না, আমরা নিজেরাই টাকা জোগাড় করবো কোনোভাবে, যে কোনোভাবেই হোক। কিন্তু সেই জন্য কি হয়েছে যে আমরা ঠিক করতাম যে আমাদের একটা নিজেদের পরিবারের জন্য, নিজেদের গ্রাসাচ্ছাদনের জন্যে আমাদের একটা ইনকাম দরকার হবে। আমরা কি করতাম, প্রাণপণে চেষ্টা করতাম যে মিনিমাম কোয়ালিফিকেশনটা পেলেই আমরা থিয়েটার করব, কিন্তু আমরা তার আগে একটা চাকরি করতে হবে। চাকরি করে আমার এই ব্যবস্থাগুলো করবো, তাহলে আমি বিয়ে করতে পারবো, তাহলে আমার ছেলেগুলো যদি হয় তাদের খাওয়াতে পারবো, তাদের লেখাপড়া করাতে পারবো। সেই চাকরিটা আমরা খুঁজতাম, তাহলে আমি অনেক বেশি স্বাধীন মনে করতাম। যে কোনো চাকরি মোটামুটি আর কি, মোটামুটি একটা চাকরি, আর তখন চাকরি পাওয়াও যেত আমাদের সময়। কিন্তু এখন চাকরি পাওয়া যাচ্ছে না। আমরা চাকরি করতাম, মুখ বাজিয়ে আমরা থিয়েটার করতাম। রুদ্র চাকরি করতো, আমি চাকরি করতাম, অরুণ মুখার্জি চাকরি করতেন, মনোজ চাকরি করতো, মনোজ তো তারপর সিনেমাও করতো, কিংবা এইরকম অশোক চাকরি করতো। সবাই কিন্তু আমরা চাকরি করেছি, পাশাপাশি থিয়েটারটা করেছি। সন্ধেবেলা মিলিত হতাম, সন্ধেবেলা কাজ করতাম ট্রেনে, সন্ধেবেলা মানে রূপ দেখতে পারতাম না আমরা, সন্ধেবেলা কাজ করতাম জান প্রাণ দিয়ে, তারপরে আবার সকালবেলা হবে। এই যে ব্যাপারটা, এটা উঠে যাওয়াতে এখন হয়েছে কি, ছেলেগুলোর চাকরি নেই, বাকরি নেই, তারা রোজগার করবে কোত্থেকে, তারা সে অভিনয় শেখেনি কিন্তু তাও বলে পয়সা চাই,
আবার অভিনয় গ্রুপের লোক বলছে কোত্থেকে দেব, যারা গ্রান্ট পায় তারা তবু ম্যানেজ করে দিচ্ছে, অন্যরা দিতে পারে না, কিন্তু তাও বাধ্য হয়ে দিতে হয়, তাদের পয়সার টাকা দিতে হয়। কিন্তু টাকা যদি চায় প্রফেশনাল, তারা ভাবে এটা প্রফেশনালিজম, এটা মোটেই প্রফেশনালিজম নয়। সে যদি সেট আপটা যদি প্রফেশনাল না হয়, সিস্টেমটা যদি প্রফেশনাল না হয়, তার যদি পরিকাঠামো তৈরি না হয় প্রফেশনালিজমের, কে আমি আজকে ডিরেকশন দিয়ে আমি কি রোজগার করেছি কোনো কিছু না, কোনো ডিরেকশন দিয়ে রোজগার করিনি। সিনেমার ডিরেকশন দিয়ে লোকে রোজগার করে, সিনেমার নানা বিভাগে কাজ করে লোকে রোজগার করে, আমাদের এখানে করে না। আমাদের নাটকগুলো অন্য লোকে করে, সে মানে জানায় না পর্যন্ত যে আপনার নাটকটা করছি, করে যাচ্ছে, টাকা দেয় না। হ্যাঁ, তো এইরকম সব সিস্টেমে চলছে এটা, কেমন? তো সেই জায়গায় যদি কেউ পয়সা চায়, টাকা চায় থিয়েটার করার জন্যে, আমরা ভাবি দলগুলো ভাবে বাবা কি হয়েছে অবস্থা দেখো থিয়েটারের ছেলেগুলো, কিন্তু না নিয়েই বা করবে কি, করবেটা কি, খাবেটা কি করে, সংসার চালাবে কি করে? এই যে মানে একটা ক্রাইসিসের মধ্যে, এই প্রবলেমের মধ্যে এইগুলো কেউ দেখেনি, সমাজও দেখেনি, যারা দেশ চালাচ্ছেন তারাও দেখেনি, যারা থিয়েটারটা বুক বাজিয়ে করেছেন এতদিন তারাও ভেবে দেখেননি যে ভবিষ্যতে কি হতে চলেছে, কি কোন জায়গায় গিয়ে পৌঁছতে হবে, এবং অর্থনীতি সমাজ যা যেভাবে এগোচ্ছে, রাজনীতি যেভাবে এগোচ্ছে, কোথায় গিয়ে পৌঁছবে, তখন এই থিয়েটারটা কি হবে, এইগুলো কেউ ভেবে দেখেনি। অনেক ধন্যবাদ বিভাসদা। আজকের এই সেশনটায় আপনারা যারা যারা ছিলেন, আমরা কথা বললাম বাংলা সংস্কৃতির তিনজন মাস্টারের সঙ্গে, শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রী যোগেন চৌধুরী, শ্রী বিভাস চক্রবর্তী। আর আজকে যে মধ্যবিত্ত নিয়ে আমাদের আজকের এই গোটা সমগ্র কেসিসি বৈঠকখানার সূচনা, আগামী দুদিন ধরে চলবে তারই উদযাপন। আমাদের সংস্কৃতির বিভিন্ন শাখা, অর্থাৎ গান, কখনো নাটক, কখনো সিনেমা, সব কিছু কিন্তু ঘুরে ঘুরে আসবে। এই মধ্যবিত্ত জায়গাটা নিয়েই আমরা উদযাপন করব আগামী দুদিন। আপনারা যারা আজকে এসছেন আপনাদেরকে অনেকটা ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান যারা পরিকল্পনা করেছেন, চন্দ্রিল এবং সঞ্চারীকে, বন্ধুবর, আরও যারা যারা আজকে এখানে মিলেমিশে রয়েছেন। আর সত্যি সত্যি আমাদের যে মধ্যবিত্তের আত্মশ্লাঘা, সেখান থেকে এসে যে আমরা মধ্যবিত্তের আত্মঘাতী জায়গাটা এসে দাঁড়িয়েছি, সেটা নিয়ে তো আলোচনার অনেকটা পরিসর রইলই। কিছুটা হলো, কিছুটা হলো না। ওই চ্যাটার বক্সের মতন অনেকক্ষণ আমরা বকবক করে গেলাম, তার মধ্যে কিছু প্রসঙ্গ উঠে এলো যেগুলো নিয়ে আগামীতে আমরা কথা বলবো। তার যে আশু মীমাংসা এক্ষুনি হয়ে যাবে তা নয়, যদি হয়েই যেত তাহলে আমরা মধ্যবিত্ত বাঙালি হতে পারতাম না। ফলে মাধুর্যও থাক আর ভাবনার প্রাচুর্যও থাক, চলতে থাকুক কেসিসি বৈঠকখানা। ধন্যবাদ। থ্যাংক ইউ।